তো প্রথমে তোমাদেরকে বলি, দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 26 তো সবে শুরু, জানুয়ারি মাস চলছে। তো আমরা আমাদের আপকামিং যে এক্সাম গুলো রয়েছে, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি, ডব্লিউবিএসএসসির যে গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম আছে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, বা অন্যান্য পরবর্তী সময়ে যে এক্সাম গুলো হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হোক বা স্টেট গভর্নমেন্টের হোক, হ্যাঁ, বা যেগুলো হচ্ছে, সেগুলো সব ক্ষেত্রেই, বা আপকামিং ইন্টারভিউতে, প্রাইমারি ইন্টারভিউতেও এখান থেকে হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছে, যেগুলো রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো। তো সেগুলোর উপর ভিত্তি করে আমরা ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো নিয়ে এলাম। তো আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2025-এর জানুয়ারি, হুম জানুয়ারি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে আমাদের ভারতবর্ষ বা বিশ্বের এবং পশ্চিমবঙ্গের সেন্ট্রিক যে ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, সেগুলো সবই আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, একদম প্রথমে চলে আসবো আমরা যে জায়গাটায়, সেটা হচ্ছে আহ জাতীয় দিবস, মানে দিবসগুলো সম্পর্কে। আমরা জানি যে জানুয়ারি মাস বলতে আমরা যে সমস্ত দিবসগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো প্রথমে যে দিবসটা আমরা জানবো জানুয়ারি মাসে, দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো করছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে অনেক জেনারেল নলেজও জেনে নেব, ঠিক আছে? পুরো বিষয়টা ডিটেলসে জেনে নেবো, শুধু ইনফরমেশন সেন্ট্রিক হবে না আমাদের ক্লাস, কনসেপ্ট সেন্ট্রিক হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। তো প্রথমেই আমরা যেখানে আসবো সেটা হচ্ছে যে উম জাতীয় পাখি দিবস, হ্যাঁ, জাতীয় পক্ষী দিবস পালন করা হয় 5ই জানুয়ারি। যেহেতু আমরা জানুয়ারি মাসটায় থাকছি, তো 5ই জানুয়ারি হচ্ছে জাতীয় পক্ষী দিবস পালন করা হয়, ঠিক আছে? জাতীয় পক্ষী দিবস 5ই জানুয়ারি। এবারে এই যে পক্ষী দিবসটা পালন করা হচ্ছে মূলত পাখি সংরক্ষণ এবং তাদের পরিবেশগত যে গুরুত্ব, হ্যাঁ, এই সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির জন্যই মূলত আমরা পক্ষী দিবস বা পাখি দিবসটা পালন করে থাকি 5ই জানুয়ারি, ঠিক আছে? এবার এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে, যে এই পক্ষী দিবস বা পাখি দিবসের সঙ্গে যার নাম অত্যন্তভাবে জড়িত, হ্যাঁ, অত্যন্ত নিবিড়ভাবে জড়িত, তার নাম হচ্ছে ডক্টর সেলিম আলী। এই যে মানুষটা তোমরা দেখতে পাচ্ছ, ডক্টর সেলিম আলী, হুম, ইনাকে বলা হয় পক্ষী মানব, বলা হয় পক্ষী মানব। উনার জন্ম যে তারিখটা সেটা হচ্ছে 12ই নভেম্বর। তো 12ই নভেম্বর তারিখটা মূলত, এটা মনে রাখবে, যে 12ই নভেম্বর যে তারিখটা, এই তারিখটাতে কিন্তু জাতীয় পাখি পর্যবেক্ষণ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে জাতীয় পাখি দিবস পালন করা হয় 5ই জানুয়ারি, আর ডক্টর সেলিম আলীর যে জন্মদিন 12ই নভেম্বর, সেই দিনটা পালন করা হয় জাতীয় পক্ষী বা পাখি পর্যবেক্ষণ দিবস হিসেবে। সেলিম আলীকে কেন আমরা পক্ষী মানব বলে থাকি, তার কারণ হচ্ছে তিনি মূলত পাখি নিয়ে বহু গবেষণা করেছেন এবং তিনি একজন পক্ষীবিদ ছিলেন। হুম, পাখি নিয়ে তার গবেষণা রয়েছে ব্যাপক পরিমাণে, এবং তিনি সারা ভারত জুড়ে প্রথম পাখি জরিপ করেছিলেন। যেমন আমরা সেন্সাস করি না, জনগণনা করি, তেমনি তিনি পাখিদের গণনা করেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, যে কত প্রজাতির পাখি থাকতে পারে এবং কত সংখ্যার পাখি থাকতে পারে। হুম, তো এই কারণে তার অবদান আমরা কিন্তু পাখি দের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা তাকে পক্ষী মানব হিসেবে ডেকে থাকি। হ্যাঁ, এছাড়াও তার সম্পর্কে যদি আমরা আরো বলি, তাহলে মূলত তার নামে একটা আহ জাতীয় উদ্যান রয়েছে। মানে একটা জাতীয় উদ্যান করা হয়েছে, যে জাতীয় উদ্যানটার নাম হচ্ছে ডক্টর সেলিম আলী জাতীয় উদ্যান। এটা ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের শ্রীনগরে রয়েছে। তো এই কোশ্চেনটা অনেক সময় আসতে পারে, যে ডক্টর সেলিম আলী জাতীয় উদ্যানটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর এর শ্রীনগরে। হুম, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এছাড়াও তিনি রাজস্থানের একটা জাতীয় উদ্যান আছে, কেওলাদেও বলে একটা জাতীয় উদ্যান আছে। এই কেওলাদেও জাতীয় উদ্যান যেটাকে আমরা ভরতপুর স্যাংচুয়ারিও বলে থাকি, বার্ড স্যাংচুয়ারি, এই এই বার্ড স্যাংচুয়ারির ডেভেলপমেন্টেও কিন্তু তার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা ছিল। হ্যাঁ, তো এই কারণে তাকে আমরা ভারতের পক্ষী মানব বলে থাকি। 5ই জানুয়ারি জাতীয় পাখি দিবস, এবং 12ই নভেম্বর, ভালো করে মনে রাখবে, যেটা হচ্ছে কি গো, জাতীয় পাখি পর্যবেক্ষণ দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে? নেক্সট যে ডেটটা আমরা জানুয়ারি মাসে জানবো, সেটা হচ্ছে 12ই জানুয়ারি। আমরা সবাই জানি 12ই জানুয়ারি হচ্ছে বীর সন্ন্যাসী বিবেকানন্দের জন্মদিবস, এবং এই দিনটা আমরা যুব দিবস হিসেবে পালন করে থাকি, যুব দিবস হিসেবে পালন করে থাকি। কেন যুব দিবস হিসেবে পালন করে থাকি? কারণ আমরা সবাই জানি যে এই দিনটা হচ্ছে ভারতবর্ষের যুব শক্তির জাগরণ, হ্যাঁ, এবং চরিত্র গঠন ও দায়িত্ববোধের প্রতীক। হুম, সারা ভারতবর্ষের সনাতন ধর্মের
হ্যাঁ, এবং ভারতবর্ষের শুধু সনাতন ধর্মকেন্দ্রিক নয়, সারা ভারতবর্ষের বলতে পারো যুব শক্তি এবং আদর্শ ও অনুপ্রেরণার একজন জ্বলন্ত প্রতিমূর্তি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, এবং তার যে ভাবাদর্শ, তার যে জীবন দর্শন, সেই জীবন দর্শন ভারতবর্ষের চিন্তা এবং যুব সমাজের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই আমরা তার জন্মদিনটিকে যুব দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, যাকে আমরা 12ই জানুয়ারি বলে, আমরা জাস্ট রিসেন্ট গেল 12ই জানুয়ারি যুব দিবস হিসেবে পালন করেছি সারা ভারতবর্ষ জুড়ে। এবার আর 3 দিন পর, মানে এর জাস্ট 3 দিন পর হচ্ছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি আমরা পালন করে থাকি জাতীয় সেনা দিবস। হ্যাঁ, জাতীয় সেনা দিবস, কারণ আমরা জানি আমরা সার্বভৌমত্ব ভারতবর্ষের অবস্থান করি, এবং এই সার্বভৌমত্ব রক্ষা করতে, অর্থাৎ আমাদের বাইরের বিভিন্ন শক্তি বা শত্রুর হাত থেকে রক্ষা করতে, শুধু ভারতবর্ষের বাইরে বলবো না, বাইরে ভারতবর্ষের অভ্যন্তরেও শত্রুর অভাব নেই। হ্যাঁ, তো বিশেষ করে রাজনৈতিক নেতা যারা, তারা তো সব থেকে বড় শত্রু ভারতবর্ষের অভ্যন্তরে আর কি। তো এই যে বাইরের বাইরের যে শত্রু এবং ভিতরের শত্রু, হ্যাঁ, এদের হাত থেকে রক্ষা করতে সেনাদের ভূমিকা এটা অনস্বীকার্য। সবাই আমরা জানি, এটা আলাদা করে বলার প্রয়োজন নেই। ভারতবর্ষের প্রভুত্ব এবং অখণ্ডতা রক্ষা করতে যে সেনাদের যে ভূমিকা, সেটা গুরুত্বপূর্ণ। তো সেই কারণে 15ই জানুয়ারি দিনটা হচ্ছে একজন মানে প্রথম ভারতবর্ষের জাতীয় সেনা, একজনই ফিল্ড মার্শাল রূপে ফার্স্ট নিয়োগ হয়েছিল এই 15ই জানুয়ারি। ব্রিটিশদের হাত থেকে, মানে ব্রিটিশদের হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল, ভারতের কমান্ড ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন একজন ফিল্ড মার্শাল জেনারেল। এই 15ই জানুয়ারি এই সেনাবাহিনীর ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল, তাই সেই দিনটিকে, হ্যাঁ, এই মূলত সেনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে সেনা বা সৈন্যবাহিনী বা যে সামরিক শক্তি, 145টা দেশের মধ্যে 145টা দেশের মধ্যে ভারতের অবস্থান 4 নম্বরে। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমেরিকা, তারপরে সেকেন্ড হচ্ছে রাশিয়া, থার্ড হচ্ছে চীন, এবং 4 নম্বরে ভারত। ভারত হচ্ছে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি, মানে চতুর্থ সামরিক শক্তিশালী দেশ ভারতবর্ষ। এবং এই সামরিকভাবে ভারতবর্ষকে শক্তিশালী করার পিছনে যাদের অবদান এবং যাদের ট্রেনিং বা যাদের গুরুত্ব সব থেকে বেশি, সেটা হচ্ছে ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি। তো সেই কারণে আমরা বলতেই পারি যে এই 15ই জানুয়ারি দিনটি ভারতবর্ষের সেনাদের বীরত্ব এবং তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জন্য আমরা 15ই জানুয়ারি দিনটা পালন করে থাকি কি হিসেবে? জাতীয় সেনা দিবস হিসেবে। এরপরে যে কোশ্চেনটা, জাতীয় স্যার 2 নাম্বারটা কি বললেন? আমেরিকা তো ফার্স্ট, 2 নাম্বারটা কি বললেন? আমেরিকা ফার্স্ট, রাশিয়া সেকেন্ড, এবং থার্ড হচ্ছে চীন, এবং ফোর্থ হচ্ছে ভারত। কেমন? তো এখানে আমি যে দেখো, আমরা যে জিনিসগুলো আলোচনা করছি, আমি একটু আগেই বললাম, কারেন্ট অ্যাফেয়ার্সে যখন আমরা পড়বো বা যখন আলোচনা করছি, তখন কিন্তু আমরা টোটাল জেনারেল নলেজ গুলো জানা হয়ে যাচ্ছে আমাদের, মানে এর সঙ্গে অ্যাসোসিয়েট অনেক ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, যাতে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ারলি মনে থাকে। যেমন এই কনসেপ্টটা মেনলি আমাদের ক্লিয়ার, মানে মনে রাখার জন্য আমরা শুধু ইনফরমেশন সেন্ট্রিক কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব না, যেটা অনেক এটা আমরা দেখতে পাই যে মেনলি ইনফরমেশন সেন্ট্রিক আমরা পাই, কিন্তু এর সঙ্গে অ্যাসোসিয়েট অনেক ইনফরমেশন আছে, সেগুলো জানবো, তবেই আমাদের একটা কম্প্যাক্ট আইডিয়া তৈরি হবে। কেমন? এই জন্য আমি এতগুলো কথা বলছি। এরপর হচ্ছে জাতীয় কন্যা দিবস, জাতীয় শিশু কন্যা দিবস। হ্যাঁ, এই দিনটা মূলত আমরা পালন করে থাকি 24শে জানুয়ারি। হ্যাঁ, যেটা আসছে আপকামিং জাতীয় শিশু কন্যা দিবস। কারণ আমরা জানি যে ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে শিশু কন্যা বা কন্যা সন্তান জন্মের যে হারটা অনেকটাই কম। হ্যাঁ, 2011 যে সেন্সাস রিপোর্ট, তাতে বলছে যে ভারতে 941 জন মাত্র কন্যা শিশু রয়েছে। হ্যাঁ, কম্পেয়ার টু মেল, বা বলতে পারো যে পুত্র সন্তানের অপেক্ষা। হ্যাঁ, মানে মেল পার্সন অপেক্ষা যেটা ফিমেল পার্সন, তার সংখ্যাটা 941। 1000 জন পুরুষ পিছু 941 জন মহিলা। কিছু কিছু রাজ্য তো রয়েছে যেখানে কন্যা সন্তানের সংখ্যা আরো কম, যেমন হরিয়ানাতে প্রায় 1000 জন পুরুষ পিছু মাত্র 640 সামথিং মহিলা আছে। তো এগুলো সত্যি, হরিয়ানা বা দাদরা নগর হাভেলি, এইসব এগুলো কিন্তু খুব স্পর্শকাতর বিষয়। কারণ আমরা যে বলি যে জাতি, হ্যাঁ, নারী হতেই জন্মে জাতি, তাই না? তো সেই জাতি যার থেকে জন্ম লাভ করবে, তার সংখ্যাটাই ক্রমশ হারে কমে যাচ্ছে। এর কারণটা কি? কারণ ভ্রূণ হত্যা বা যেটা কন্যা শিশু ভ্রূণ হত্যাটা এর পিছনে মেন কারণ। এছাড়া এর পরেও কন্যা সন্তান জন্মগ্রহণ যদি করেও যায়, তাকে সমাজের একটা অভিশাপ হিসেবে ধরা হচ্ছে, তাকে তার বাবা মায়ের পূর্ব জন্মের একটা পাপের ফল হিসেবে ধরা হচ্ছে।
হ্যাঁ, এবং তার সমতা নেই, তার সম সুযোগ নেই, তার সমান মর্যাদা নেই। তো এই জায়গাগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই দিনটিকে নিবেদন করা হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস হিসেবে, হুম, যেটা 24শে জানুয়ারি। ওকে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার আমরা চলে আসছি সেটা হচ্ছে জাতীয় ভোটার দিবস। হ্যাঁ, কারণ আমরা গণতান্ত্রিক ভারতবর্ষে বসবাস করি, তো এখানে গণতন্ত্রে আমরা আমাদের যে শাসককে আমরা মূলত শাসক ঠিক বলবো না, মানে আমাদের যারা শাসন কার্য পরিচালনা করবেন, যে গভর্নমেন্টকে আমরা নিয়োগ করব, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এইটা কিন্তু মূলত বলতে পারো যে এই ভোট বা ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়। তাই ভোটের জন্য মানুষকে বা যারা নতুন ভোটার তাদেরকে, হ্যাঁ, মূলত অনুপ্রেরণা দেওয়ার জন্য জাতীয় নির্বাচন কমিশন এই দিনটিকে 25শে জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করেছে। এই 25শে জানুয়ারি দিনটা কেন? কারণ এই 25শে জানুয়ারি দিনটা হচ্ছে ইসিআই মানে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর প্রতিষ্ঠা হয়েছিল এই দিনটিতে। ঠিক আছে, 25শে জানুয়ারি। ওকে, 1950 সালের 25শে জানুয়ারি এই দিনটি মানে প্রতিষ্ঠিত হয়েছিল ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই পরিপ্রেক্ষিতে এই দিনটিকে আমরা জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে থাকি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই রিসেন্ট একটা জিনিস শুনে থাকবে যে বর্তমান আমাদের এসআইআর চলছে, যাকে আমরা বলি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এসআইআর। হ্যাঁ, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তো এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে, এই প্রসেসটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোটার তালিকা থেকে মৃত ভোটার, জালি ভোটার, হ্যাঁ, এবং এমনকি যেসব ব্যক্তিদের একাধিকবার নাম রয়েছে ভোটার তালিকায়, তাদেরকে সেই নামগুলোকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া। অনেক সময় আমাদের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, বা আমাদের রিসেন্ট তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ দিয়ে থাকো বা এসএসসি 9, 10, 11 ইন্টারভিউ দিয়ে থাকো, সেখানে এরকম প্রশ্ন আসতে পারে যে এসআইআরটা কি। তো এসআইআর হচ্ছে অ্যাকচুয়ালি, এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, মানে একটা রিভিশন প্রসেস, হ্যাঁ, যেটা স্পেশাল ভাবে বা ইন্টেনসিভ ভাবে রিভিশন প্রসেস একটা, যেখানে মূলত মৃত ভোটার, জাল ভোটার, যেসব ব্যক্তির একাধিকবার ভোটার তালিকায় নাম রয়েছে, এছাড়া যাদের নতুন ভোটার হবে 18 বছর পূর্ণ হলো, তাদের নাম অন্তর্ভুক্তিকরণের একটা প্রসেস। যেখানে বিএলওরা যারা রয়েছেন, তারা এই বিএলও অফিসার যারা রয়েছেন, তারা কিন্তু এখানে বাড়ি বাড়ি গিয়ে, আছে হ্যাঁ বলো, পিএলও এর কি কোনো ফুল ফর্ম আছে? বিএলওর ফুল ফর্ম অবশ্যই থাকবে, এবার এই জিনিসটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা একটু দেখে নিতে হবে। সম্ভবত না, সম্ভবত আমি বলতে পারছি না, ব্লক লেভেল অফিসারও হতে পারে। ঠিক আছে, তবে ঠিক আছে। জিনিসটা একটু দেখে নিতে হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো বিএলও যারা রয়েছেন, হ্যাঁ, না সরি, বিএলও মানে হচ্ছে বুথ লেভেল অফিসার, ঠিক, সরি মনে পড়লো, বুথ লেভেল অফিসার। কেমন? ঠিক আছে স্যার। হুম। তো এই বুথ লেভেল অফিসার যারা রয়েছেন, প্রত্যেক বাড়িতে বাড়িতে তার নির্দিষ্ট বুথে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের তথ্যটা যাচাই করবেন। এটা এসআইআর। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা এরপরে চলে আসছি এই 2025-এ যারা পুরস্কার জয়ী হয়েছেন আর কি, পুরস্কার জয় করেছেন বিভিন্ন ক্ষেত্রে, তাদের সম্পর্কে জেনে নেব। প্রথমত আমরা যার নাম আসবো সেটা হচ্ছে দ্য অ্যাপেল ম্যান। কৃষিতে একটা যুগান্তকারী আবিষ্কার করেছেন এই মানুষটা, যার নাম হচ্ছে মূলত হরিমান শর্মা। ঠিক আছে, তার বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ। এই হরিমান শর্মাকে বলা হয় অ্যাপেল ম্যান অফ ইন্ডিয়া। তিনি কি করেছেন? তিনি পুরস্কার লাভ করেছেন, যুগান্তকারী একটা আবিষ্কার করেছেন, আপেলের আবিষ্কার করেছেন। সেটা কিরকম আপেল না, সাধারণত আমরা জানি যে আপেলটা মূলত উষ্ণ অঞ্চলে চাষ করা যায়। মানে মূলত আপেলটা শীতকালে হয়, শীতকালে দেখবে হিমাচল প্রদেশ, কাশ্মীরে, যেখানে একটু নাতিশীতোষ্ণ জলবায়ু রয়েছে সেখানে হয়। কিন্তু ইনি আপেলটা উষ্ণ জলবায়ুতে কিভাবে চাষ করা যায় তার পদ্ধতি আবিষ্কার করেছেন। হ্যাঁ, তো এই যে একটা অভূতপূর্ব আবিষ্কার উনি করেছেন, এই জন্য তার নামটা মূলত আপেল ম্যান অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত লাভ করেছে, এবং তাকে কৃষিতে যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে। এনার বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, তো অ্যাপেল ম্যান হিসেবে পরিচিত কে? হরিমান শর্মা, যার বাড়ি মধ্যপ্রদেশ। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডেক্স একটা আসবো আমরা। ইন্ডেক্স মানে সূচক আর কি, যে পৃথিবীর সব থেকে দূষিত শহরের তকমা পেয়েছে হ্যানয়। এই হ্যানয়টা হচ্ছে মূলত ভিয়েতনামের রাজধানী। আমরা জানি ভিয়েতনাম হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, যেটা মূলত পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে। এবারে এর আগে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তকমা ছিল দিল্লি, আমাদের দিল্লি। ঠিক আছে, বা বাংলাদেশের ঢাকা। এরা কিন্তু AIQ বলে একটা সূচক রয়েছে, যাকে বলা হয় এয়ার ইন্ডেক্স কোয়ালিটি। ঠিক আছে, সরি, AQI,
এ এ কিউ আই। হ্যাঁ, এ কিউ আই মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী এটা মনে রাখবে তোমরা যে 2024 সালে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। আমাদের দিল্লি কিন্তু ভারতের মধ্যে মানে সব থেকে বেশি এয়ার পলিউটেড একটা সিটি ভারতের মধ্যে, ঠিক আছে। আর পৃথিবীর মধ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। এটা মনে রাখবে যে যখন এয়ার কোয়ালিটিটা, ঠিক আছে, যখন মোটামুটি PM 2.5 এর বেশি হবে, PM মানে পার্টিকুলেট ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেটা যখন 2.5 এর বেশি হবে, ঠিক আছে, তখন বুঝে নিতে হবে যে সেই এয়ারটা দূষিত এয়ার, ঠিক আছে। পার্টিকুলেট মেটেরিয়ালস মানে যেগুলো এই ধরো বিভিন্ন রকমের গ্যাসের কণা যেগুলো আছে না, সালফার কণা, বা ধরো তোমার খনিজ লবণ, বা ধরো তোমার কার্বন ডাইঅক্সাইডের কার্বন কণা, মানে এগুলো যখন গ্যাসের মধ্যে থাকে, আর্সেনিক, এগুলো যখন থাকে গ্যাসের মধ্যে, এরাই হচ্ছে PM মানে পার্টিকুলেট মেটেরিয়ালস। হ্যাঁ, যাকে আমরা SPM ও বলি, সাসপেন্ডেড পার্টিকুলেট মেটেরিয়ালস। তো এরা কি করে, পার্টিকুলার মেটেরিয়ালস এরা কি করে না, বাতাসটাকে মূলত দূষিত করে তোলে, ঠিক আছে। বাতাসের বিভিন্ন জলাকর্ষী কণাগুলোকে আকর্ষণ করে, ইত্যাদি ইত্যাদি। এর ফলে কি হয়, এয়ার কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। তো এর পিছনে কারণ মেন যেটা হচ্ছে অত্যধিক পরিমাণে যানবাহন এবং অত্যধিক পরিমাণে আমরা জানি যে ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এবং তার সঙ্গে এই গ্যাসগুলোকে অ্যাবজর্ব করবে বা কার্বনটাকে সিঙ্ক করবে এই এনভায়রনমেন্টের অভাব, অর্থাৎ গাছ বা বৃক্ষের অভাব, জলাভূমির অভাব, এগুলো যদি হয় তখন সেই জায়গার এয়ার কোয়ালিটিটা ধীরে ধীরে নিম্নগামী হয়। কি বললাম বুঝতে পারলে? এয়ার কোয়ালিটি তখন নিম্নগামী হবে যখন দেখা যাবে সেই জায়গাটার মূলত যেগুলো এয়ারকে ফ্রেশ করে, রিফ্রেশ করে, যেমন একটা হচ্ছে বৃক্ষ আর একটা হচ্ছে জলাভূমি, এই দুটো জিনিস যখন কমে যাবে একটা জায়গাতে, তখন আর যখন এদিকে যানবাহনের সংখ্যা বেড়ে যাবে, এদিকে তোমার ইন্ডাস্ট্রি সংখ্যা বেড়ে যাবে, তখন ধোঁয়া নির্গমনটা বেড়ে যাবে, কার্বনটা এমিশনটা বেড়ে যাবে, এবং এদিকে এটা কমে যাবে যখন বৃক্ষ এবং যেটা আমি বলছি যে জলাভূমি, তখন দেখা যাবে যে এয়ার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত শহর হচ্ছে হ্যানয়। হ্যানয়টা কোন দেশে অবস্থিত? ভিয়েতনামে অবস্থিত। আচ্ছা, বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক হলো ভারত। মেট্রো রেল তোমরা জানো, আমাদের কলকাতা মেট্রো রেল সবাই আমরা জানি। তো বিশ্বের বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক হচ্ছে ভারত। তাহলে বিশ্বের তৃতীয় বৃহত্তম হচ্ছে ভারত, প্রথম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড হচ্ছে, না, মেট্রো রেলের দিক থেকে, যদি মেট্রো রেল মানে পাতাল রেল আমরা জানি, পাতাল রেলের দিক থেকে প্রথম হচ্ছে চীন, আর দ্বিতীয় হচ্ছে আমেরিকা, USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তৃতীয় হচ্ছে ভারত, ঠিক আছে, মেট্রো রেলের দিক থেকে। আচ্ছা বলো তো, ভারতের প্রথম মেট্রো রেল কোন জায়গায় চালু হয়েছিল, কোন কোন শহরে চালু হয়েছিল ভারতের প্রথম মেট্রো রেল? কলকাতা। কলকাতা, একদম 100%। কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। এবং এটা কত সালে হয়েছিল জানো মেট্রো রেলটা কলকাতায়? 55 1984 সালে, 1984। 85 না 84? হ্যাঁ, এরকম হবে হয়তো, দেখবে একটু, 1984 আমি যতটুকু জেনেছি। তো 1984-এ ফার্স্ট চালু হয়েছিল মেট্রো রেল, ঠিক আছে। এবং এই মেট্রো রেলটা পরবর্তী সময়, এখন কিন্তু সারা ভারতের মধ্যে যদি আমরা বলি, মেট্রো রেলের দিক থেকে সব থেকে বেশি আছে দিল্লিতে। মানে সব থেকে বড় মেট্রো রেল নেটওয়ার্ক আছে কোথায় ভারতের মধ্যে? দিল্লিতে, ঠিক আছে। আর প্রাচীনতম হচ্ছে ভারতের মধ্যে কোথায়? কলকাতা। আর পৃথিবীর মধ্যে বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক কোথায় আছে তাহলে? চায়না। আর সেকেন্ড আছে USA, থার্ড হচ্ছে ভারত। এবার যদি আমরা রেলওয়ের দিক থেকে আসি, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি রেলওয়ের ডেভেলপমেন্ট বা রেলওয়ে নেটওয়ার্ক কোথায় আছে? এখানে ফার্স্ট হবে USA, সেকেন্ড হবে চায়না, থার্ড হবে ভারত। মানে রেলওয়ের দিক থেকেও, রেলওয়ের বিস্তারের দিক থেকেও ফার্স্ট হচ্ছে আমেরিকা, সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে ভারত, ঠিক আছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট, রেলওয়ে, শুধু রেলওয়ে, আমি সেখানে মেট্রো রেল কিন্তু বলছি না, শুধুমাত্র রেলওয়ের দিক থেকে, ঠিক আছে। তাহলে অনেকগুলো ইনফরমেশন জানতে পারলাম। এবার আসছে বিশ্বের বৃহত্তম তৃতীয় স্টার্ট আপ ইকোসিস্টেম হলো ভারত। এখানে স্টার্ট আপ লেখা আছে, এটা স্টার্ট আপ হবে। স্টার্ট আপ, স্টার্ট আপ মানে নতুন ভাবে শুরু করা। স্টার্ট আপ মানে কি? নতুন ভাবে শুরু করা, বিজনেস। এই দিক থেকে স্টার্ট আপ শব্দটা ইউজ করা হয়। তো এদিক থেকে বিশ্বের বৃহত্তম তৃতীয় স্টার্ট আপ ইকোসিস্টেম, মানে এই ইকোসিস্টেমটা যেখানে স্টার্ট আপ করা যাবে, নতুন কোনো বিজনেস তুমি শুরু করতে পারো, এই স্টার্ট আপের দিক থেকে ভারত এখন বিশ্বের মধ্যে 3 নম্বর। ফার্স্ট তাহলে কে থাকবে? হ্যাঁ, নো ডাউটলি ফার্স্ট থাকবে আমেরিকা। ওকে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে আমেরিকাই ফার্স্ট হবে। হ্যাঁ, এবং সেকেন্ড হচ্ছে কোথায়? সেকেন্ড কিন্তু এই ইনফরমেশন আমার কাছে জানা নেই, আমি এটা আন্দাজে বলবো না। তবে সেকেন্ড আমার মনে হয় চায়নাই হবে, আর থার্ড কিন্তু ভারত। তাহলে স্টার্ট আপ যদি দিক থেকে ফার্স্ট আমেরিকা, সেকেন্ড চায়না, থার্ড ভারত। তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ স্টার্ট আপ যে এনভায়রনমেন্টটা মানে কি,
মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে একটা স্টার্ট আপ লাগে। তো স্টার্ট আপ মানে তার ইনভেস্টমেন্ট, তোমার ব্যাংকিং লোন, তারপরে তোমাকে একটা এনভায়রনমেন্ট দেওয়া। এনভায়রনমেন্ট বলতে কি, ইলেকট্রিসিটি, তোমার ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, তোমাকে লেবার, হ্যাঁ, এই যে বিভিন্ন রকম ডেভেলপমেন্টের যে অ্যাক্সেসরিজ গুলো আছে, সেগুলো তো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই সেই দিক থেকে, এই ইকোসিস্টেমের দিক থেকে ভারত কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। শুধুমাত্র ভারত আমি বলবো, ভারতের আবার পশ্চিমবঙ্গ নয় কিন্তু। ঠিক আছে, মানে আমি কোনো পলিটিক্যাল এক্সপেরিমেন্ট করছি না। বিগত 2011 সাল পর থেকে, যতদিন পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই দিন থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল সব থেকে পিছিয়ে আছে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ওনাদের যে আগমনটা হয়েছিল, ওনাদের যে ক্ষমতা দখলটা হয়েছিল, ইন্ডাস্ট্রিটাকেই কবরে পুঁতে দিয়ে হয়েছিল। কারণ সিঙ্গুর আন্দোলন, তোমরা জানো যে সিঙ্গুর আন্দোলন টাটা কারখানাকে তাড়িয়ে দিয়ে ওনারা ক্ষমতায় এসেছেন। হ্যাঁ, এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে গভর্নমেন্টের থেকে জনগণকে বেশি মানে ইয়ে করতে হয় আর কি। মানে বলতে পারো যে বেশি আমরা এখানে তাদেরকেই বেশি এ করতে পারি, কি করতে পারি, মানে দোষী সাব্যস্ত করতে পারি। ঠিক আছে, যাই হোক, তো স্টার্ট আপের দিক থেকে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অত্যন্ত পিছিয়ে, কিন্তু ভারত পৃথিবীর মধ্যে 3 নম্বর স্থান অধিকার করছে। ঠিক আছে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা, বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো ভারত। বিশ্বের 7ম বৃহত্তম কফি উৎপাদনকারী, কফি মানে জানো একটা একটা উত্তেজক পানীয়, চায়ের সঙ্গে আমরা কফিও পান করি। তো এই যে কফিটা, এই কফিটা উৎপাদনে ভারত পৃথিবীতে 7ম স্থান অধিকার করে, 7th। কিন্তু মনে রাখবে যে পৃথিবীর মধ্যে তাহলে প্রথম কে, পৃথিবীর মধ্যে কফি উৎপাদনে প্রথম কে, বলতে পারবে পৃথিবীর মধ্যে কফি উৎপাদনে প্রথম কে? উত্তরটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে কফি উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করে। এবং এটা মনে রাখবে, ভারতের মধ্যে সব থেকে বেশি কফি উৎপাদনকারী রাজ্যের নাম কি, বলতে পারবে? এটা তো আশা করি বলতে পারবে। ভারতের মধ্যে সবচেয়ে কফি উৎপাদনকারী রাজ্য কোনটা? এটা হচ্ছে কর্ণাটক। কর্ণাটক হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বেশি কফি উৎপাদনকারী রাজ্য। এবং কর্ণাটকের একটা জায়গা আছে চিকমাগলুর বলে। এই চিকমাগলুর বলে একটা জায়গা আছে যেখানে কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে, চিকমাগলুর। দেখো, আমরা কিন্তু জিকেও পড়ে নিচ্ছি, কারণ রেফারেন্স তো হচ্ছে, তার সঙ্গে জিকেটাও আমরা করে নিচ্ছি কিন্তু। কি বললাম বুঝতে পারলে? তো কর্ণাটক এবং চিকমাগলুর হচ্ছে কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে, এই কর্ণাটকেই সেটা রয়েছে। এবং কর্ণাটক ভারতের মধ্যে হাইয়েস্ট প্রডিউসড স্টেট অফ কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করছে। এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং এখানে কফি বেশি কেন উৎপাদিত হয়? কর্ণাটক, কেরালা, দক্ষিণ ভারতে বেশি উৎপাদিত হয় কারণ এখানে পশ্চিমঘাট পর্বত রয়েছে, এবং পশ্চিমঘাট পর্বতের পাদদেশীয় অংশে কিছুটা এলাকায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। এই ল্যাটেরাইট মৃত্তিকা এবং লৌহ সমৃদ্ধ যে ম্যাগনেসিয়াম লৌহ সমৃদ্ধ যে মৃত্তিকাটা রয়েছে, সেই মৃত্তিকার সমন্বয়ে কফিটা খুব ভালো উৎপাদিত হয়। তাই কর্ণাটক, কেরালা, বিশেষ করে দক্ষিণ ভারতীয় অঞ্চলে, পাহাড়ি এলাকাতে এই কফি বেশি উৎপাদিত হয়। নেক্সট আমরা আসবো সেটা হচ্ছে যে ভারতের এই যে খেলাধুলো সম্পর্কিত। হ্যাঁ, জানুয়ারি মাসে আমরা খেলাধুলা সম্পর্কে 2025-এ কি কি ঘটনাগুলো ঘটেছে একটু দেখে নিই। মোটামুটি একটু বুঝতে হবে আমাদেরকে। ক্রিকেট, ভারতের দ্রুততম ভারতীয় বোলার হিসেবে 200তম উইকেট লাভ করলেন জসপ্রীত বুমরা হচ্ছেন একজন ভারতীয় ক্রিকেটার, যিনি মূলত ফাস্ট বল করে থাকেন। হ্যাঁ, বুমরা, আমরা তাকে ডেকে থাকি বুম বুম বুমরা বলে। হ্যাঁ, খুব দারুণ ইয়র্ক করেন এবং ভারতের সব থেকে বড় এখন ফাস্ট বোলার বলতে পারো, হ্যাঁ, বুমরা। তো ইনি প্রথম দ্রুততম বোলার হিসেবে, ঠিক আছে, মানে ফার্স্ট স্পিডিলি 200 উইকেট নিয়েছেন ইনি ভারতে হয়ে। এর আগে কিন্তু ভারতের কোনো বোলার এত স্পিডিলি, মানে এত দ্রুততম ভাবে 200 উইকেট নিতে পারেনি। এর আগে অনেক ভারতের ফাস্ট বোলার এসছে, জাহির খান এসছে, জাওয়াগল শ্রীনাথ এসছেন, ঠিক আছে, অনেকে এসছেন, কিন্তু বুমরা ফার্স্ট বোলার যিনি দ্রুততম ভাবে 200 উইকেট নিয়েছেন। এরপরে যে কোশ্চেনটা আছে, কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জয় করলো বাংলা হচ্ছে একটা, এই সন্তোষ ট্রফি হয় মানে মূলত ফুটবলের উপরে। এটা প্রশ্ন আসতে পারে, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তরটা হচ্ছে কি, ফুটবল। তো কেরালাকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফি জিতেছে 2025 সালে। এটা মনে থাকবে তো, 2025-এ বাংলা কেরালাকে হারিয়ে সন্তোষ ট্রফি জয়লাভ করেছে। এগুলো রাজ্য ভিত্তিক ফুটবল হয়, মানে কেরালা, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্যান্য সব রাজ্যগুলো মিলে এই ফুটবল দলটা খেলা হয়। তার মধ্যে বাংলা এই কাপটা জিতেছে, সন্তোষ ট্রফি। টি-20-তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন অর্শদীপ সিং হচ্ছে পাঞ্জাবের একজন বোলার।
যিনি টি-20 খেলা, জানো তো, টি-20 খেলা বিশ্বকাপ সামনে খেলা হচ্ছে, টি-20 বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কায় খেলা হবে। তো এই টি-20 বিশ্বকাপে টি-20 ফরম্যাটে সব থেকে বেশি উইকেট নিয়েছেন হর্ষদীপ সিং, একজন নতুন বোলার, কিন্তু টি-20তে তার যে সাফল্য সেটা অভূতপূর্ব। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেন মানে হচ্ছে একটা টেনিস খেলা। এটা কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস খেলার সঙ্গে। তো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন পুরুষ বিভাগে 2025 সালে জেনিক সিনার। এই নামটা মনে রাখবে। 2025-এ 26-এ কিন্তু এখনো হয়নি, তাই 2025টা খুব গুরুত্বপূর্ণ। তো 2025 এই যে অস্ট্রেলিয়ান ওপেন, এটা জয়লাভ করেছেন কে? জেনিক সিনার। আর মহিলা বিভাগে এই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কে? মেডিসন কিস। কোন খেলা আমি বললাম? কোন খেলা এটা? টেনিস। টেনিস খেলা, টেনিস জানো তো? এই যে ব্যাডমিন্টনের রকেট র্যাকেট দেখেছো, খানিকটা ওরকম দেখতে হয়, কিন্তু বলটা হবে টেনিস বল, যে বলে ক্রিকেট খেলা হয়। মানে ক্রিকেট বলতে যেটা সানিয়া মির্জা টেনিস খেলতেন না? হ্যাঁ, আমাদের ভারতের দিক থেকে বললে সানিয়া মির্জা, মহেশ ভূপতি, লিয়েন্ডার পেস, রোহান বোপান্না, এরা প্রত্যেকে হচ্ছেন আমাদের ভারতের টেনিস খেলার খেলোয়াড় আর কি। ঠিক আছে, সানিয়া মির্জা ঠিক বলেছো, সানিয়া মির্জা একজন টেনিস খেলোয়াড়। ভেরি গুড। তো অস্ট্রেলিয়ান ওপেন পুরুষের বিভাগে জিতেছেন জেনিক সিনার, এবং মহিলা বিভাগে জিতেছেন মেডিসন কিস। এই নামগুলো মনে রাখবে। এবার আমরা আসছি আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার। মানে আইসিসি ওডিআই ক্রিকেটার হিসেবে 2024-এ নির্বাচিত হয়েছেন আজমাতুল্লাহ ওমরজাই। ইনার বাড়ি হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের ইনি হচ্ছেন অলরাউন্ডার। তো ইনি ব্যাটও করেন, বলও করতে পারেন। তো ইনি আইসিসি মানে কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তারা 2024-এর আইসিসি ক্রিকেট অফ দ্য ইয়ার মানে মেন্সদের ক্ষেত্রে, মানে ছেলেদের ক্ষেত্রে ক্রিকেট অফ দ্য ইয়ার করেছে আজমাতুল্লাহ ওমরজয়কে। আর আইসিসি ওমেন্স মানে মহিলাদের ক্ষেত্রে ওডিআই ক্রিকেটার হিসেবে দেখেছেন। ওডিআই মানে কি জানো তো? ওডিআই মানে হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। এখানে নির্বাচন করেছেন স্মৃতি মান্ধানা। স্মৃতি মান্ধানা সবাই জানো, একজন মহিলা ক্রিকেটার ভারতের, স্মৃতি মান্ধানা। ঠিক আছে, এছাড়া আরো অনেক আমাদের রয়েছে হরমনপ্রীত কাউর রয়েছে, রিচা ঘোষ রয়েছে, এরা জেমিমা রড্রিগেজ রয়েছে। খুব রিসেন্ট তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে এলো, ওমেন্স ওয়ার্ল্ড কাপ নিয়ে এলেন। ঠিক আছে, ওডিআইতে। তারপরে প্রাক্তন খেলোয়াড় বললে আমাদের বাংলার ঝুলন গোস্বামী আছে, মিতালি রাজ আছে। তো স্মৃতি মান্ধানা ওডিআই আইসিসি ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন। আচ্ছা, আইসিসি মেন টেস্ট ক্রিকেট কি বললেন? ওডিআই মানে হচ্ছে ওয়ান ডে। দেখো ক্রিকেটের 3টে ফরম্যাট হয়, একটা টেস্ট, একটা ওডিআই, একটা হচ্ছে টি-20। ঠিক আছে, ওডিআইতে মেন্স এর ক্ষেত্রে হয়েছে আজমাতুল্লাহ ওমরজাই, আর ওমেন্স এর ক্ষেত্রে স্মৃতি মান্ধানা। আর আইসিসি টেস্ট ক্রিকেটে ম্যান অফ দা মানে ইয়ার অফ দা হয়েছেন টেস্ট, আইসিসি মেন্স টেস্ট ক্রিকেট অফ দা ইয়ার হয়েছেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা আমরা একটু আগে জানলাম, তিনি 200 উইকেট তাড়াতাড়ি নিয়েছিলেন। আর আইসিসি টি-20 ক্রিকেট অফ দা ইয়ার হয়েছেন, টি-20তে মেন্সদের ক্ষেত্রে হয়েছেন হরদীপ সিং, ভারতের। ইনিও ভারতের, আর ইনি হচ্ছেন আফগানিস্তানের। তো আইসিসি এটা হচ্ছে ক্রিকেট অফ দ্য ইয়ার মেন্স এবং ওমেন্স এর ক্ষেত্রে বললাম। এরপরে একটা কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আমরা জানবো, সেটা হচ্ছে যে তৃতীয়বার থার্ড টাইম আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ জিতলো অস্ট্রেলিয়া। তো ওডিআই চ্যাম্পিয়নশিপ যেটা ক্রিকেটে হয় ওমেন্সদের ক্ষেত্রে, সেখানে জিতেছে অস্ট্রেলিয়া দলটা অস্ট্রেলিয়া ওমেন্স দলটা ওডিআই চ্যাম্পিয়নশিপ জিতেছে। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি একটা খেলা হয়, ওটাতে অস্ট্রেলিয়া জিতেছে। এরপর আমরা চলে আসবো এই যে কোশ্চেনটা, সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হবে সুরাটের দীনদয়াল উপাধ্যায় ইনডোর স্টেডিয়াম। এটা মনে রাখবে। এখানে কি কোশ্চেন না, দীনদয়াল উপাধ্যায় ইনডোর স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যের সুরাটে অবস্থিত। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেডিয়াম কোথায় অবস্থিত? কোশ্চেন এরকম আসতে পারে। উত্তরটা হবে গুজরাটের সুরাটে অবস্থিত। ওকে, কমপ্লিট। এবার আমরা কিছু যোজনা, ভারতের সরকারের কিছু যোজনা বা অন্যান্য রাজ্য সরকারের কিছু যোজনা কথা জানবো, যেগুলো মূলত চালু হয়েছে। এই যোজনাগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসবে। যেমন তোমরা যদি দেখো রিসেন্ট আমাদের পশ্চিমবঙ্গে কি কি যোজনা শুরু হচ্ছে বা চালু হয়েছে বা হবে, এখন সামনে ভোট আছে। তো ভোট মানে সেখানে তো আবার কিছু যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে, ভাতা। ঠিক আছে, তো সেই যোজনাগুলো জানতে হবে। যেমন দিল্লি সরকার একটা যোজনা চালু করেছে, যার নাম হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যার নাম হচ্ছে
পূজারী গ্রান্থী সম্মান যোজনা। পূজারী গ্রান্থী সম্মান যোজনা, এটা দিল্লি গভর্নমেন্টের, এখনকার নয়, ওই তখন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এটা চালু করেছেন। পূজারী গ্রান্থী সম্মান যোজনা মানে পূজারী, মন্দিরে যে যারা পূজারী হয় না, উনাদেরকে বছরে মানে একটা সম্মান দেওয়া আর কি, এটা ভাতা দেওয়া, অ্যাকচুয়ালি সম্মান নয়, ওটাকে ভাতা বলে আর কি। তো এই ভাতার যিনি ভাতাশ্রী বা এই ভাতার যিনি জননী, তিনি হচ্ছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। ইনাকে অনুসরণ করে সারা রাজ্যে কিন্তু ভাতা শুরু হয়েছে, ভাতার রাজনীতি শুরু হয়েছে, কারণ ভাতা দিলেই ভোটে জিতে যায়, ঠিক আছে। তো এই ভাতা কিন্তু আমি তোমাদের যেটা বললাম যে পূজারী গ্রান্থী সম্মান যোজনা, এটা কোন রাজ্যে চালু করেছে না দিল্লি, কেমন, দিল্লি এটা চালু করেছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, আচ্ছা, এবার লড়কি বেহেন যোজনা। লড়কি বেহেন যোজনা এটা চালু করেছে মহারাষ্ট্র সরকার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যেমন লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা করে এসসি ক্যান্ডিডেটকে আর মহিলাকে, আর 1,000 টাকা করে জেনারেল মহিলাদেরকে দেওয়া হয়, এটাও সেরকম। মূলত মহারাষ্ট্র গভর্নমেন্ট এটা চালু করেছে লড়কি বেহেন যোজনা, ঠিক আছে। এটাও সে 1,500 টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা মহিলাকে আর কি, যাদের মাসিক বছরে ইনকাম 2.5 লাখের নিচে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে মেয়েদের ক্ষমতায়নের জন্য, ডিজিটাল শিক্ষা প্রচারের জন্য সশক্তি বেটি এবং ই দৃষ্টি, এই দুটো প্রকল্প চালু করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কোশ্চেন যেটা আসবে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম কি, বর্তমান আমাদের ভারতের শিক্ষামন্ত্রীর নাম কি? কি নাম? ধর্মেন্দ্র প্রধান, ধর্মেন্দ্র প্রধান মহাশয়। একদম মহাশয়। এবং সশক্তি বেটি ও ই দৃষ্টি, এই দুটো কি, প্রোগ্রামটা কি? সশক্তি বেটি যেটা, এটা হচ্ছে যারা সিঙ্গেল ডটার, মানে সিঙ্গেল ডটার মানে যাদের প্যারেন্টস হচ্ছে একজন, মানে বাবা অথবা মা একজন আছেন, এরকম যে সমস্ত বাচ্চা মেয়েরা যাদের বাবা বা মা একজনই জীবিত আছেন, তো তাদের ক্ষেত্রে এই সশক্তি বেটি যোজনাটা চালু করা হয়েছে, যেখানে মূলত ওই ওই ওদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং একটা ট্যাব দেওয়া হয়। ট্যাব মানে তাদের তাদের পড়াশোনার জন্য ট্যাব দেওয়া হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যাব দেওয়ার প্রচলন আছে, মনে হয় ক্লাস 11, 12 কে দেয় মনে হয়, না ক্লাস 12 এর ক্যান্ডিডেটকে ট্যাব দেওয়া হয়, ঠিক আছে। এবং সেখানে কোনো রেস্ট্রিকশন নেই, ট্যাব তো দেওয়া হচ্ছে, কিন্তু ট্যাবের মধ্যে কিছু অ্যাপ রেস্ট্রিকশন রাখলে ভালো হয়, যেগুলো এডুকেশন পারপাসে খরচ করা হবে। অ্যাকচুয়ালি এডুকেশন পারপাসেই তো এগুলো খরচ হয়, এডুকেশন পারপাসেই তো এই ট্যাবটা দেওয়া হচ্ছে, কিন্তু বাচ্চারা এডুকেশন পারপাসটা ভুলে রিলস করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো করছে, অন্যান্য বিভিন্ন পর্ন সাইট গুলোতে আসক্ত হয়ে পড়ছে। তো এগুলো খুব, এমনকি বিভিন্ন গেমস যেগুলো রয়েছে, মোবাইল গেম যেগুলো, সেগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি জেনারেশনকে শেষ করে দেওয়া হচ্ছে। তো এটিটা হচ্ছে ওই যারা সিঙ্গেল ডটার ওদের জন্য, সরি সিঙ্গেল ডটার নয়, সিঙ্গেল প্যারেন্ট যারা, তাদের ছেলে তাদের মেয়েকে ট্যাব দেওয়া হবে। আর ই দৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে যারা ভিজুয়ালি ইম্পেয়ারমেন্ট, মানে যারা দৃষ্টিশক্তিহীন, তাদের জন্য বইয়ের ব্যবস্থা করা, ই বুক মানে বুঝতে পারছো, যেটা হচ্ছে ওই ইলেকট্রনিক্স বুক আর কি, যেটা দেখে তারা পড়াশোনা করবে আর কি। তো এটা খুব ভালো একটা প্রকল্প, যেটা আমাদের সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের শুরু হয়নি, কারণ পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম চালু করবে না, করলে তারা হেরে যেতে পারে না। তো যাই হোক, পশ্চিমবঙ্গে কিন্তু এটা চালু হয়নি। নেক্সট আমরা আসবো শহীদ মাধো সিং হাত খরচ স্কিম। শহীদ মাধো সিং হাত খরচ স্কিম বলে একটা স্কিম চালু করেছেন উড়িষ্যা মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, ঠিক আছে। এখানে তোমাদের একটা মনে রাখবে, বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীর নামগুলো জিকে হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা যখন বিভিন্ন রাজ্যের স্কিম গুলো নিয়ে আলোচনা করব, তখন আমাদের কিন্তু হয়ে, যেমন আমরা একটু আগে আলোচনা করলাম দিল্লি সরকার, আচ্ছা দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি? যখন পূজারী গ্রন্থি সম্মান চালু হয়েছিল, তখন দিল্লির মুখ্যমন্ত্রী কে ছিলেন? অরবিন্দ কেজরিওয়াল। এখন কি আছে? এখন আছে রেখা গুপ্তা। অরবিন্দ কেজরিওয়াল ছিলেন আম আদমি পার্টির, এখন আম আদমি পার্টি ওখানে হেরে গেছে, বিজেপি এসছে ক্ষমতায়, বিজেপির ওখানে মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা। তাহলে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম রেখা গুপ্তা। এই যে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি জানলাম? মোহন চরণ মাঝি। ইনি একজন আদিবাসী মহিলা, সরি মহিলা নয়, পুরুষ, একজন আদিবাসী একজন মুখ্যমন্ত্রী, মোহন চরণ মাঝি। আচ্ছা, আমাদের রাষ্ট্রপতি যিনি, তিনি একজন আদিবাসী, তার নাম কি? দ্রৌপদী মুর্মু। এছাড়াও আরেকটা রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী আছেন, সেটা হচ্ছে ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি হচ্ছেন আদিবাসী, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, পরে আমি তোমাদেরকে যদি আমার মনে পড়ে আমি তখন পরে তোমাদেরকে এটা বলে দেবো, ঠিক আছে।
সম্ভবত দেওচরণ এরকম কিছু একটা হবে। হ্যাঁ, ঠিক মনে পড়ছে না। তো ভাবো, তো বিভিন্ন রাজ্যগুলোতে এখন কিন্তু এসটি বা শিডিউল ট্রাইব যে মানুষদেরকে কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে, তারা শাসকের ক্ষমতায় এসছে, শাসকের ক্ষমতায় আসছে। এটা খুব বড় একটা মানে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন ভারতের বলতে পারো। কারণ আমরা নিম্ন জাতি সম্প্রদায়ের মানুষকে কিন্তু উপরে তুলতে দিই না বা তোলা হয় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলতো আজ পর্যন্ত যত মুখ্যমন্ত্রী হয়েছে ম্যাক্সিমাম মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ ফ্যামিলি থেকে এসছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ সম্ভবত ব্রাহ্মণ ছিলেন না। তো ম্যাক্সিমাম মুখ্যমন্ত্রী কিন্তু ভেবে নাও মানে উচ্চ বর্ণ থেকে আসছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 60-70% মানুষ যারা কিন্তু নিম্ন জাতি সম্পন্ন। কেউ সংখ্যালঘু আছে, কেউ আছে তোমার এসসি, কেউ এসটি, কেউ ওবিসি, কিন্তু মুখ্যমন্ত্রী হচ্ছে একটা উচ্চ বর্ণের মানুষ। ঠিক আছে, কিন্তু এখানে ভাবো, এই যে বললাম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, তারপরে আমাদের উড়িষ্যার মুখ্যমন্ত্রী, তারপরে তোমার ওই যে কোথায় গো, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী মানে বিষ্ণুদেও সাই এরকম কিছু হ্যাঁ রাইট করেছেন। রাইট 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 বিষ্ণুদেব সাই, ভেরি গুড। তো বিষ্ণুদেব সাই তিনি একজন আদিবাসী মুখ্যমন্ত্রী। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক ভারতের এই দিক থেকে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই তিনটে রাজ্যে মানে উড়িষ্যাতেও বিজেপি গভর্নমেন্ট আছে এবং ছত্তিশগড়ে বিজেপি গভর্নমেন্ট আছে। এবং ভারতের প্রধান যে প্রশাসনিক পদ যেটা আমরা বলি, সর্বোচ্চ সাম্মানিক পদ রাষ্ট্রপতি, তিনি একজন আদিবাসী। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপর আমরা চলে আসবো সেটা হচ্ছে যে মৃত্যুদণ্ড বিলোপ করলো জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে একটা দেশের নাম। তারা মৃত্যুদণ্ডটাকে বিলোপ করলো, যে তার দেশে বিচারে আর কারণ মৃত্যুদণ্ড হবে না। নিশ্চয়ই তারা বোঝা যাচ্ছে যে সেই দেশে যে করাপশনের রেটটা অনেক কমে গেছে, করাপশন হচ্ছে না, এমন করাপশন হচ্ছে না যাতে মানুষকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাই তারা একটা সার্ভে করেছে বহুদিন ধরে, দেখছে যে মৃত্যুদণ্ড দেওয়ার প্রয়োজন নেই, কারণ মৃত্যুদণ্ড বিলোপ করে দেওয়া হলো। এটা ভারতবর্ষ পৃথিবীর মধ্যে প্রথম দেশ যারা মৃত্যুদণ্ড বিলোপ করলো। খুব যুগান্তকারী একটা পরিবর্তন। আচ্ছা, এবার একটা কোশ্চেন আসছে। এটা কোথায় 3রা জানুয়ারি, জিম্বাবুয়েটা হচ্ছে আফ্রিকাতে আছে, আফ্রিকা মহাদেশে অবস্থিত। ঠিক আছে, আফ্রিকা মহাদেশে অবস্থিত ছোট্ট দেশ। জিম্বাবুয়ে ক্রিকেট খেলতো, এখনো খেলে। প্রতি বছর 3রা জানুয়ারি সাবিত্রীবাঈ ফুলে তার জন্মদিনকে মহিলা শিক্ষক দিবস পালন করার ঘোষণা করলো তেলেঙ্গানা সরকার। এই সাবিত্রীবাঈ ফুলের জন্মদিনে মহিলা শিক্ষক দিবস পালন করার ঘোষণা করলো তেলেঙ্গানা সরকার। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, মহিলা শিক্ষক দিবস। ভাবতে পারো এই সাবিত্রীবাঈ ফুলে কে ছিলেন? জ্যোতিবা ফুলের নাম শুনেছো, যিনি সত্য সভার প্রতিষ্ঠা করেছিলেন, যারা নিম্ন বর্ণের মানুষের উপর যে অত্যাচার উচ্চ বর্ণের মানুষরা করতো তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন জ্যোতিবা ফুলে। তার স্ত্রী ছিলেন সাবিত্রীবাঈ ফুলে। ইনি প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন মহারাষ্ট্রে। ঠিক আছে, এবং তেলেঙ্গানা গভর্নমেন্ট তাকে সেই মানে সম্মান প্রদানের জন্য তার জন্মদিন 3রা জানুয়ারিটাকে তেলেঙ্গানা সরকার শুধু সেখানে পালিত হবে, সারা ভারতে নয়। আমার তো মনে হয় সারা ভারতে করা উচিত এটা, মহিলা শিক্ষক দিবস পালন করার ঘোষণা করেছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এরপরে কোশ্চেন হচ্ছে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে রাখা হলো আমেরিকা উপসাগর। উত্তর আমেরিকা মহাদেশ রয়েছে, তোমরা জানো উত্তর আমেরিকা মহাদেশের একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএ একটা দেশ, আর মেক্সিকো একটা দেশ। এই দুটো দেশের মাঝে মানে একদম প্রান্তে যে সাগরটা রয়েছে তার নাম মেক্সিকো উপসাগর, যেটা আটলান্টিক মহাসাগরে রয়েছে। মেক্সিকো উপসাগর এর নাম চেঞ্জ করা হলো, যে দেওয়া হয়েছে কি আমেরিকা উপসাগর। আমেরিকা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ। তার ক্ষমতা, তার সাম্রাজ্যবাদী নীতি, তার সেনাবাহিনী, তার বিজ্ঞান, তার প্রযুক্তি, সব দিক থেকে তারা উন্নত। তো তাদের মর্জি তারা কি করবে না করবে তাদের এটাকে। যদিও মেক্সিকো এখানে আছে, মেক্সিকোর কোনো গুরুত্বই তারা নেয়নি, তারা মেক্সিকোর কোনো মতামতই নেয়নি। ঠিক আছে, তারা একদম ডাইরেক্ট গিয়ে এর নামটা রেখে দিয়েছে কি আমেরিকা সাগর। তাহলে মেক্সিকো উপসাগরের নাম কিন্তু চেঞ্জ। মেক্সিকো উপসাগর কোন মহাসাগরে আছে? আটলান্টিক মহাসাগরে আছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, রামসার কনভেনশন অধীনে প্রথম ভারতের মধ্যে ওয়েটল্যান্ড সিটি তকমা পেল ইন্দোরপুর এবং উদয়পুর। আচ্ছা, রামসার কনভেনশনটা কি জানো? কেউ বলতে পারবে রামসার কনভেনশনটা কি? রামসার সাইট যেটা সেটা? হ্যাঁ, রামসার সাইট মানে কি? যে সমস্ত জলাভূমিগুলো বিপন্ন প্রকৃতির,
বা যে জলাভূমিগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন আছে। আমরা জানি জলাভূমিকে বলা হয় প্রকৃতির কিডনি বলা হয়, প্রকৃতির বৃক্ষ বলা হয়, কারণ জলাভূমি কার্বন সিঙ্ক করে, মানে দূষিত গ্যাসকে শোষণ করে নেয়, ঠিক আছে। এবং জলাভূমি কি করে পরিশুদ্ধ করছে এই এয়ারকে, এই প্রকৃতিকে। তাই তাকে আমাদের মানুষের যেমন শরীরে কিডনি বা বৃক্ষকে আমাদের ছাঁকনি বলা হয় শরীরের, তেমনি প্রকৃতির ছাঁকনি হচ্ছে আমাদের জলাভূমি। তো এই জলাভূমিগুলোকে সংরক্ষণের জন্য ইরানের রামসার শহরে একটা সম্মেলন হয়েছিল, সম্ভবত 1937 মেবি, সালটা একটু দেখে নেবে। ইরানের রামসারে হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে পৃথিবীর বেশ কিছু মানে তোমার জলাভূমিকে এই রামসার সাইট হিসেবে গণ্য করা হবে। রামসার সাইট মানে বিপন্ন জলাভূমি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো রামসার সাইট আছে, নাম বলতে পারবে? স্যার পশ্চিমবঙ্গের জলাভূমি যেটা আর সুন্দরবনের মনে হয়। একটা সুন্দরবন, পশ্চিমবঙ্গের কলকাতার জলাভূমি যেটা আছে সুন্দরবনের। না একটা হচ্ছে সুন্দরবন, যেটা বাদা বনভূমি আমরা বলি, মানে খাঁড়ি এবং নদ নদী সমৃদ্ধ যে অঞ্চলটা আছে, একটা সুন্দরবন। আর একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি বা সল্ট লেক বা পূর্ব কলকাতার জলাভূমি। এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের রামসার সাইট। মনে রাখবে, ভারতের মধ্যে সব থেকে বড় রামসার সাইট হচ্ছে সুন্দরবন। ভারতের মধ্যে মোট 96টা রামসার সাইট আছে, 96, ঠিক আছে। স্যার দুটোই সেদিন মনে হয় যুক্ত হয়েছে। রিসেন্ট হলো, এই দুটোর পরে আরো দুটো পরে অ্যাড হয়েছে। আমি এটা জানুয়ারি মাসে বলছি, তো 2025 জানুয়ারি। তো আমি শুধু রামসার সাইট সম্পর্কে কনসেপ্ট দেওয়ার জন্য অ্যান্সারটা রেখেছি, হয়তো এটা কোশ্চেন আসবে না, কিন্তু এই কোশ্চেনটা রামসার সাইট কি, ভারতের কতগুলো রামসার সাইট আছে, পশ্চিমবঙ্গে কতগুলো আছে, ভারতের মধ্যে বড় রামসার সাইট কোনটা, এটা আমরা আলোচনা করার জন্য এই কোশ্চেনটা দিয়েছি, ঠিক আছে। নেক্সট, 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলো ব্লিঙ্কিট কোম্পানি। ব্লিঙ্কিট হচ্ছে একটা ওই ডেলিভারি কোম্পানি, যারা পিৎজা ডেলিভারি করে। রিসেন্ট করলো স্যার। হ্যাঁ, তো ব্লিঙ্কিট 10 মিনিটে এরা 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে, ভালো জিনিস, যেটা খুব দরকারও, যে 10 মিনিটের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে একটা রোগীর বাড়িতে। কারণ হার্ট অ্যাটাকের মতো বড় বড় রোগ যেগুলো হয়, হঠাৎ সাডেন যেগুলো হয়, তাতে কিন্তু মানুষকে বাঁচানো অসুবিধা হয়ে যায়। তো সেক্ষেত্রে এটা খুব একটা ভালো পরিষেবা এই কোম্পানি, ব্লিঙ্কিট কোম্পানি করেছে, খুব ভালো পরিষেবা। কিন্তু এরা একটা বাজে পরিষেবা রেখেছিল, 10 মিনিটে পিৎজা ডেলিভারি, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই পিৎজা ডেলিভারির জন্য এই যে না, এই মানুষটার নাম মনে রাখবে, এই যে মানুষটা, ইনার নাম হচ্ছে রাঘব চাড্ডা। ইনি হচ্ছেন AAAP আম আদমি পার্টির একজন সাংসদ, একজন রাজ্যসভার সাংসদ। ইনি এটার বিরুদ্ধে প্রচুর সরব হয়েছিলেন এবং প্রচুর পরিমাণে সোশ্যাল একটা রেগুলেশন নিয়ে এসেছিলেন। এবং ইনার দাবি মেনে ইনি এমনকি সংসদেও এটা দাবি তুলেছিলেন যে 10 মিনিটে যে পিৎজা ডেলিভারি করা হচ্ছে, যে মানুষগুলো ডেলিভারি করে তারা কত কষ্টের মধ্য দিয়ে এটা করছে। গাড়ি হাই স্পিডে চালাতে হচ্ছে, কোথাও ট্রাফিক রুল ভাঙতে হচ্ছে, তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে, তাদের একটু লেট হয়ে গেলে টাকা কাটিং করে দিতে হচ্ছে, কাট হয়ে যাচ্ছে। তো এই যে কোম্পানির এই যে একটা ফতোয়া, এটা একটা অলিখিত, একটা অমানবিক ফতোয়া, তাই এটার বিরুদ্ধে উনি সোচ্চার হয়েছিলেন। 10 মিনিটে পিৎজা ডেলিভারি, ঠিক আছে। তো রাঘব চাড্ডা এটার বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন এবং ব্লিঙ্কিট কোম্পানি এটাকে বন্ধ করে দিয়েছে রিসেন্ট, জাস্ট কদিন আগে এটা হলো, যে 10 মিনিটে পিৎজা ডেলিভারিটা রোধ হয়ে গেল, মানে বন্ধ হলো। এর সঙ্গে ব্লিঙ্কিট করার পরে আবার পরে অন্যান্য ডেলিভারি কোম্পানিগুলো আছে, যেমন সুইগি বা ধরো জোম্যাটো, এরাও ধীরে ধীরে এগুলো বন্ধ করার চেষ্টা করছে। সম্ভবত জোম্যাটো করলো রিসেন্ট, ঠিক আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে ভারতের প্রথম জেনারেশন বিটা এই যে শিশু জন্মগ্রহণ করলো ভারতে, মিজোরামের আইজলে, জেনারেশন বিটা। এবার বলবে জেনারেশন বিটাটা কি। এর আগে আমাকে জানতে হবে জেনারেশন বিটার আগে জেনারেশন আলফা, তার আগে জেনারেশন জেন-জি, তার আগে জেনারেশন জেন-ওয়াই। হ্যাঁ, এরকম অনেক ব্যাপারগুলো আছে। এখন একটা শব্দ আমরা শুনি না যে জেন-জি বলতে, জেন-জি আন্দোলন চলছে, জেন-জি আন্দোলন বলে একটা শব্দ শুনি না, তাই না? জেন-জি হচ্ছে 1997 থেকে যাদের জন্ম 2012, ঠিক আছে, ওরা হচ্ছে জেন-জি বা জেন-জেড বলা হয় আর কি। এরা মূলত এই যে জেন-জেড 1997 থেকে 2012, এরা ভালো করে দেখো, এরা কিন্তু মোবাইল যে টেকনোলজিটা, এই টেকনোলজিটার উপর নির্ভরশীল। মানে এই বাচ্চাগুলো কিন্তু মোবাইলের যে উত্থান, হ্যাঁ, টেকনোলজি হিসেবে মোবাইল বা মুঠোফোন, কম্পিউটার, ল্যাপটপ, এর যে এই টেকনোলজিক্যাল যে উত্থানগুলো হয়েছে, এরা কিন্তু এর সাক্ষী। কেমন? এটা হচ্ছে জেন-জিটা, ঠিক আছে।
এরপর যদি তুমি আসো জেন, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে জেন আলফা। ঠিক আছে, জেন আলফা যারা, তারা হচ্ছে জেন জিটা কি বললাম কত সাল 2012 পর্যন্ত, 2012 থেকে যারা 2025, ঠিক আছে, তারা হচ্ছে জেন আলফা। 2012 থেকে 2025 যারা, ঠিক আছে, জেন আলফা, এরা হচ্ছে কি এআই টেকনোলজির যে সূত্রপাত হচ্ছে, তারা এই এই জিনিসগুলো জানতে পারছে, দেখতে পাচ্ছে, তাদের চোখের সামনে এগুলো ঘটছে আর কি। হ্যাঁ, এআই টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, তারপরে তারা মোবাইলটাকে আরো বেশি পরিমাণে মানে মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, বা মোবাইলকে তারা টেকনোলজি হিসেবে ব্যবহার করছে বেশি পরিমাণে, এটাকে বলা হয় জেন আলফা। ঠিক আছে, আর জেন বিটা যেটা, যেটা বর্তমান প্রজন্ম, সেটা হচ্ছে 2025 সালের পরে যারা জন্মগ্রহণ করেছে, মানে পায়েলের ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে কত সালে, 25-এ তো, 25, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে তোমার মেয়ে হচ্ছে জেন বিটার মধ্যে পড়ছে, জেনারেশন বিটা। ঠিক আছে, আর 2025-এর আগে যারা, মানে 2012 থেকে 2025, তারা জেন আলফা। ঠিক আছে, আর 2012-র আগে যারা, 1997 থেকে 2012, তারা হচ্ছে তোমার জেন জেড বা জেন জি। এই জেন জিদের বয়স এখন কত হবে, 1997 থেকে 2012, এই সময়কালটা, তাদের বয়সটা এখন কত, মোটামুটি ধরে রাখো এই 18, 20, 22 এরকম চলছে, 20, 22 এরকম চলছে, এদেরকে জেনজি বলা হয়। হ্যাঁ, এখন বলা হচ্ছে না যে জেনজিরা কিন্তু খেপে যাবে, কারণ জেনজিরা এখন ইয়ং হয়ে গেছে। কি বললাম বুঝতে পারলে তো? আর তার আগে যারা ছিল জেন ওয়াই, তারা হচ্ছে মূলত 1997-এর আগে। হ্যাঁ, ওটা হচ্ছে সম্ভবত 81, 82 থেকে 1996, এই সময়টা। তারা হচ্ছে জেন ওয়াই। বুঝতে পারলো তো? তো এরকম 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, জেন ওয়াই, জেন জি, তারপরে হচ্ছে জেন আলফা, তারপরে জেন বিটা। ঠিক আছে, জেন ওয়াই যারা, তারা মূলত রেডিও, টিভি, টেলিভিশন এগুলো ডেভেলপমেন্ট দেখেছে প্রযুক্তিগত দিক থেকে। জেন জি যারা, তারা মূলত মোবাইলের ডেভেলপমেন্ট ধীরে ধীরে হচ্ছে সেটা দেখতে পেয়েছে। হ্যাঁ, এবং মানে তাদের জন্মের পর থেকে আর কি, তারা মোবাইলের রেভলিউশনটা দেখতে পেয়েছে। আর যেটা জেন আলফা, তারা মূলত এআই ডেভেলপমেন্ট যে হচ্ছে তার সাক্ষী ধীরে ধীরে হচ্ছে। আর জেন জি যারা, জেন বিটা যারা, বর্তমান যে প্রজন্মটা 2025 থেকে 2039, তারা কিন্তু সম্পূর্ণভাবে এআই নির্ভর হয়ে যাবে, মানে এআইটা এদের কাছে মেন টেকনোলজি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো এই বাচ্চাকে এতদিন থেকে এআই শেখাতে হবে। কি বললাম বুঝতে পারলে তো? যাই হোক, তো এগুলো হচ্ছে ব্যাপার। এবার আমরা আসবো আরেকটা, যেটা যে ভারতীয়দের জন্য ভিসা চালু করলো, ই ভিসা। ই ভিসা মানে ইলেকট্রনিক ভিসা, মানে তোমাকে কোনো কাগজ দেখাতে হবে না, ইলেকট্রনিক্যালি তুমি ভিসাটা পেয়ে যাবে মোবাইলের মাধ্যমে, ডিজিটাইজ। ইসরায়েল হচ্ছে ভারতের সঙ্গে ইসরায়েল সম্পর্ক খুব ভালো। ঠিক আছে, ইসরায়েল হচ্ছে এমন একটা দেশ যেটা মধ্যপ্রাচ্যে অবস্থিত, একদম মানে ছোট্ট একটা দেশ। এই যে হচ্ছে এশিয়া মহাদেশের একদম ছোট্ট একটা দেশ ইসরায়েল। এই ইসরায়েল মানে বলতে পারো এটা হচ্ছে একমাত্র পৃথিবীর দেশ যে দেশটা ইহুদি ধর্মাবলম্বী মানুষের বসবাস, এবং এদের সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী যে দেশগুলো রয়েছে পাশাপাশি, সমস্ত দেশ ইসলাম ধর্মাবলম্বী, এর চারপাশের সমস্ত দেশ ইসলাম। এই যে ইজিপ্ট আছে, জর্ডান আছে, এদিকে প্যালেস্টাইন আছে, সিরিয়া আছে, এদিকে গাজা আছে। তো এই প্রত্যেকটা দেশের সঙ্গে এর বিরোধ, মানে প্রত্যেক দেশের সঙ্গে এর যুদ্ধ চলছে, প্রত্যেকটা দেশের সঙ্গে। তবে ইজিপ্টের সঙ্গে নয়, বাকি জর্ডন, সিরিয়া, গাজা, প্যালেস্টাইন প্রত্যেকের সঙ্গে যুদ্ধ চলছে। এই দেশটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই দেশটা গড়ে ওঠে, এবং এই দেশটা শুধুমাত্র ইহুদি ধর্মাবলম্বী মানুষরা এখানে বসবাস করে। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রচুর পরিমাণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে হিটলার প্রচন্ড ভাবে তাদেরকে কিন্তু মেরে ফেলেছিল, মানে নিহত করেছিল, হত্যা করেছিল এই ইহুদিদেরকে। পরে তারা একটা নির্দিষ্ট দেশের দাবি করে, এবং তারা এই ইসরায়েল দেশটা তৈরি করে। কিন্তু তারা এখানে যখন এই দেশটা তৈরি করলো, তারা প্যালেস্টাইন বলে একটা দেশ আছে পাশে, এই প্যালেস্টাইনের বাসী মানুষগুলোকে তারা এখান থেকে উৎখাত করে দিল, মানে এখান থেকে তাড়িয়ে দিল, যুদ্ধ করে তাদেরকে হত্যা করে ওকে তাড়িয়ে দিল। পাশে একটা গাজা বলে দেশ আছে, ওকেও এখন ওর উপরে ওরা হানা করছে, মানে যুদ্ধ করছে আর কি। তো প্যালেস্টাইন, গাজা, এই দুটো দেশকে তারা তাদের জায়গা থেকে তাড়িয়ে দিতে চাইছে, দিয়ে পুরো দেশটাকে তারা ইসরায়েল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। এই নিয়ে এখনো যুদ্ধ চলছে, এবং এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে বেনজিয়ান নেতানুহে। হ্যাঁ, এই বেনজিয়ান নেতানুহে যে রয়েছে, এ হচ্ছে এই ছোট্ট একটা দেশ, কিন্তু এরা টেকনোলজিতে যুদ্ধে প্রচন্ড শক্তিশালী, এবং এর পিছনে মেন কারণ হচ্ছেন আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, বা এখন তো ট্রাম্প আছে। আমেরিকা একে প্রচুর সাপোর্ট করে এই দেশটাকে। এই কারণে এত বড় বড় সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তাদের উপরে ছড়ি ঘোরাচ্ছে,
এবং যে প্যালেস্টাইন বা যে গাজা অধিবাসী যারা রয়েছে তারা মনে করছে তারা তো ওটা তো ওদেরই অধিবাসী, অবস্থান, ওরা ওদের দেশ ছিল, কিন্তু ইসরায়েল ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং ওখানে প্রচন্ড ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল, এবং কার আস্কারায় চালাচ্ছে? আমেরিকার আস্কারায় চালাচ্ছে। ঠিক আছে, তো প্রত্যেকটা এই যে ইসরায়েল, প্যালেস্টাইন, গাজা, যে যার মানুষ, যে ধর্মাবলম্বী হোক বা যে মতাদর্শের মানুষ হোক না কেন, তারা প্রত্যেকে তাদের নিজেদের জন্য তারা লড়ছে, নিজের বাসস্থানের জন্য লড়ছে, এবং বিদেশি শক্তিগুলো একে অপরকে হেল্প করছে। এর ফলে যেটা হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে একটা ধ্বংসলীলা, মানুষ মত্ত হয়ে উঠেছে। ঠিক আছে, আমেরিকা, রাশিয়া, চীন, কোরিয়া, এদিকে মধ্যপ্রাচ্য বহুদিন আগে থেকে জ্বলছে এবং এখনো জ্বলে যাচ্ছে। সম্প্রতি ইরানে একটা বিশাল বিদ্রোহ হলো, বাংলাদেশ সম্প্রতি হাসিনাকে তাড়িয়ে দিল ওখান থেকে, এবং বাংলাদেশ একটা বিশাল জনজোয়ার হয়েছে, সেখানে গন্ডগোল হয়েছে। নেপালে জেনজি আন্দোলন হয়েছে নেপালে, হ্যাঁ, জেনারেশন যেটা জেড বলছিলাম, বাংলাদেশে জেনারেশন জেড আন্দোলন হয়েছে। সম্প্রতি ভারতেও হবে এরকম একটা চলছে আর কি, যে ভারতেও আমরা জেনারেশন জেড আন্দোলন করবে, কিন্তু ভারতবর্ষে জেনারেশন জেড যারা রয়েছে তারা আন্দোলন করবে কিনা সেটা নিয়ে একটা বড় সন্দেহের অবকাশ রয়েছে। কারণ ভারতবর্ষে একটা বড় সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা, এটা উত্তরোত্তর বাড়ছে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। গভর্নমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু এদিক থেকে একেবারেই নিষ্ক্রিয়। তো যদি এখানেও জেনজি আন্দোলন হয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই, তবে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ, তো এখানে একটা স্টেবিলাইজড সরকার রয়েছে, এবং এটা বহু গণতান্ত্রিক দেশ, এবং এই দেশটা একটা স্টেবিলাইজড গণতন্ত্র, পৃথিবীর সব থেকে বৃহত্তম গণতন্ত্র। এখানে আন্দোলন হওয়া বা বড় সড়ো একটা অভ্যুত্থান হওয়া, সেনা অভ্যুত্থান বা বড় আন্দোলন, এগুলো কিন্তু আজ পর্যন্ত ইতিহাসে হয়নি। এখানে নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সরকার খারাপ কাজ করে তাকে আমরা পরাজিত করেছি, মানে গণতান্ত্রিক ভাবে। ঠিক আছে, যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি আমাদের জানুয়ারি মাসের কমপ্লিট হয়ে গেল। মানে জিকে, অনেক জিকে জানলাম এখান থেকে, এবং তার সঙ্গে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স জানলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা জানা ছিল ফেব্রুয়ারি না, মাসটা মানে জানবো। কিছু কিছু কোশ্চেন ছিল। একদম।